আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। 2021 সালে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস এটা। আম, গত একটা বছর আমরা কোভিড-19-এর সাথে অনেক যুদ্ধ করেছি। আশা করি আমরা খুব শিগগির একসাথে ক্লাসে একত্রিত হতে পারবো। এটা আর বেশি দিন নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তোমাদেরকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা তোমরা একটু লিখে নাও। দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য, ঠিক না? সাংস্কৃতিক বৈচিত্র্য। সবাই একটু লিখো। বাংলাদেশের সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সবাই সংস্কৃতি নিশ্চয়ই কিছু না কিছু জানো। সংস্কৃতি কি? আমরা যা করি, যা খাই, যা পড়ি, তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। বাংলাদেশে কিন্তু বিভিন্ন সংস্কৃতির লোক বাস করে। যেমন বিভিন্ন নৃগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে বাংলার জনমানুষের আকারে, অবয়ব, তারপর এত বৈচিত্র্য, চেহারায় এত বৈচিত্র্য। তেমনি নানা ভাষাভাষীর আগমনে বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য দেখা যায়। তবে গ্রাম ও কৃষি প্রধান এই দেশে গ্রামীণ জীবনে সংস্কৃতির প্রভাবই বেশি। আবার নদীর খেয়ালি আচরণ আর প্রকৃতির ঋতু বৈচিত্র্য বাঙালি মানুষকে বিচিত্রভাবে সমৃদ্ধ করেছে। বাঙালির সংস্কৃতি বুঝতে তার এই বৈচিত্র্যময় পটভূমি লক্ষ্য রাখা দরকার। যেমন আমরা এই অধ্যায়টা পড়ে, আচ্ছা, প্রথমে বলি যে বাংলাদেশের তোমরা সবাই জানো নৃগোষ্ঠী আছে, যেমন খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কাপ্তাই, বিভিন্ন জেলায় কি আছে, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে। তাদের খাওয়া, ভাষা, হ্যাঁ, চেহারা, এগুলো কিন্তু এক একটা বৈচিত্র্য। আবার আমাদের বাংলাদেশে আমরা যারা বাঙালি আছি, আমরা যারা আছি, হ্যাঁ, আমাদের মধ্যেও সংস্কৃতিগুলো একটু অন্যরকম, আলাদা। হ্যাঁ, খাবার, তারপর আমাদের চলাফেরা, আমাদের উৎসবগুলো হলো বৈচিত্র্যময়, বিভিন্ন রকমের হয়ে থাকে। তাহলে এই অধ্যায়টা পড়ে আমরা কি কি জানবো সেটা একটু পড়ি। ধর্ম, ভাষা, সম্প্রদায় বিচারে বাংলাদেশের সংস্কৃতি কেমন তা ব্যাখ্যা করতে পারবো এই অধ্যায়টা পড়ে। দেশের নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে যে বৈচিত্র্য রয়েছে তা বর্ণনা করতে পারবো। বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি সম্পর্কে বর্ণনা করতে পারবো। বাংলাদেশের লোক সংস্কৃতি এর উপাদান, হ্যাঁ, ও বর্ণনা করতে পারবো। লোক যে সংস্কৃতি আছে সে উপাদান, সেটা আমরা বর্ণনা করতে পারবো। বাংলাদেশের নৃগোষ্ঠীর সাংস্কৃতিক জীবন সম্বন্ধে বর্ণনা করতে পারবো। যেমন পাঠ 1-এ যেটা আছে, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণাটা আমরা এখন দেখব। পাঠ 1 লিখো, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা। আচ্ছা, আমরা একটু দেখি। ধর্ম মানুষের ব্যক্তি সমাজ জীবনে খুবই বড় ভূমিকা পালন করে। এক সময় এদেশের অধিকাংশ মানুষ ছিল প্রকৃতি পূজারী। হ্যাঁ, প্রকৃতিকে পূজা করতো এদেশের অধিকাংশ মানুষ। তারা যেমন প্রকৃতির বৃহৎ শক্তি হিসেবে আকাশ, বাতাস, সূর্য, চন্দ্রকে পুজো করত, তেমনি
প্রকৃতির জীবন্ত উপাদান নদী, সমুদ্র, বৃক্ষ বৃক্ষ প্রভৃতিকে ভজনা করছে। ব্রাহ্মণ্য ধর্ম প্রচারিত হওয়ার পর প্রচলিত পুরনো দেবদেবীর কিছু থেকে গেল, আর কিছু দেবদেবীর নতুন যুক্ত হলো। স্থানীয় ভক্তি গীত, মন্ত্রতন্ত্র, পুঁথি, কাব্য প্রচলিত থাকলো। সাথে যুক্ত হলো সংস্কৃত ভাষার আর্যদেব নানা বৈদিক মন্ত্র ও ধর্মগ্রন্থ। মূর্তি তৈরি ও এর সাজসজ্জা, অলঙ্করণ, পট নির্মাণ ইত্যাদি চারুকলার চর্চা যেমন রয়েছে, তেমনি আরাধনা আরতি মিলে গান বাজনার চর্চাও প্রচলিত থাকলো। তাহলে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা আমরা কি বুঝলাম? আমরা আরেকটু পড়ি। ধর্ম মানুষের ব্যক্তি ও সমাজ জীবনের খুবই বড় ভূমিকা। ধর্ম একজন মানুষের ব্যক্তি জীবনে একটি বড় ভূমিকা পালন করে। যেমন আগে মানুষ প্রকৃতিকে পুজো করত। প্রকৃতির আকাশ বাতাস, নদী, সমুদ্র, গাছ এগুলোকে পুজো করত। এখন তারপর ব্রাহ্মণ ধর্ম প্রচারিত হওয়ার পর প্রচলিত পুরনো দেবদেবীর কিছু থেকে গেল, মূর্তি পূজা ইত্যাদি। তারপর যেমন এখানে বলল যে তারপর হচ্ছে গান বাজনা চর্চা প্রচলিত থাকলো। যেমন আরাধনা আরতি মিলে গান বাজনা চর্চা প্রচলিত থাকলো। হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে নৃত্যের স্থানও রয়েছে। হিন্দু ধর্মের বর্ণপ্রথার যে কড়াকড়ির জন্য নিম্নবর্ণের মানুষ ইসলামের কড়াকড়ির জন্য ইসলামের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়েছে। সুফি সাধকরাই প্রধানত এদেশের ইসলাম ধর্ম প্রচার করেছেন। মধ্যযুগে তুরস্ক, ইরান, ইরাক, আফগানিস্তান, মধ্য এশিয়া থেকে আসা ভাগ্যন্বেষী মানুষের মাধ্যমে বাংলার মুসলিম সমাজের প্রসার ঘটেছে। যেমন এটাই হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা। প্রথমে মানুষ অনেক প্রকৃতি পুজো করত, মূর্তি পূজা। এখন মানুষ আবার ইসলামের দিকে কিছু মানুষ ইসলাম ধর্ম প্রচার করেছে। সুফি সাধকরা এসে আবার ইসলাম এশিয়া থেকে আসা ভাগ্যন্বেষী মানুষেরা বাংলার মুসলিম সমাজে প্রসার ঘটেছে। আচ্ছা, দীর্ঘকালের পরিক্রমায় এদেশের বিশাল এক মুসলিম জনগোষ্ঠী তৈরি হয়েছে। মুসলমানদের রয়েছে নিজস্ব সংস্কৃতি। তাদের রয়েছে দুটি ঈদ উৎসব, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। তবে প্রাচীন কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের ধারাবাহিকতায় হিন্দু মুসলিম এদেশের পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। বাংলার সংস্কৃতিতে ধর্মের ভিত্তিতে রয়েছে বাউল, মুর্শিদি গানসহ বিভিন্ন লোকগানে আর নকশিকাঁথাসহ অধিকাংশ লোকশিল্পে উভয় সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে। বাংলাদেশের অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে বৌদ্ধ খ্রিস্টান ধর্মের লোকও রয়েছে। বাংলাদেশে যে শুধু হিন্দু মুসলিম রয়েছে তা নয়, এখানে রয়েছে খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের লোকও। বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুসারী, আর তারা বৌদ্ধ পূর্ণিমায় উৎসব মুখর অনুষ্ঠানের আয়োজন করে। এদেশের খ্রিস্টান সম্প্রদায় নিজেদের নানা ধর্মীয় অনুষ্ঠান পার্বণ উদযাপন করে থাকে। বড়দিন খ্রিস্ট ধর্মের বা যীশু খ্রিস্টের জন্মদিন অবশ্যই বড় অনুষ্ঠানের আয়োজন তারা করা হয়। এতে অন্যান্য সম্প্রদায়ের মানুষও আমন্ত্রিত হয়। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর
মানুষও নানা ধর্মীয় সামাজিক উৎসবে মেতে ওঠে। নববর্ষের বসন্তে, বিয়েতে আনন্দময় উৎসবের আয়োজন করে থাকে তারা। যেমন আমাদের দেশে যে শুধু মুসলিম এবং হিন্দু তা নয়, এখানে বৌদ্ধ খ্রিস্টানও রয়েছে। হিন্দুদের যে দুর্গাপূজা হয় বড় অনুষ্ঠান, সেখানে বিভিন্ন ধর্মের লোক সবাই আমন্ত্রিত হয়। যেমন মুসলিমরা যায়, তারপর বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে ওদের ওদের ওখানে আমন্ত্রিত হয়ে ওদের সাথে একসাথে একত্রিত হয়। যেমন বিভিন্ন সম্প্রদায়ের লোক যেহেতু বাংলাদেশে বাস করে, এক এক ধর্মের প্রোগ্রাম হলে সবাই মিলে সেই অনুষ্ঠানটা করে, সবাই আমন্ত্রিত হয়। যেমন মুসলমানদের ঈদে উৎসবে দেখা যায় অন্যান্য ধর্মের সবাই ওরাও মুসলমানদের বাড়িতে আসে, হ্যাঁ, যায়, বেড়ায়, এরকম। তারপর হচ্ছে তোমার বড়দিনগুলোতেও দেখো মুসলমানদের সবাই অনেকে আমন্ত্রিত হয়, ওরাও প্রোগ্রামে অংশীদার হয়, অংশগ্রহণ করে। এভাবে নৃগোষ্ঠীরা যখন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যখন তোমার পহেলা বৈশাখ পালন করে, দেখা যায় যে আমাদের অন্যান্য ধর্মের সবাই পহেলা বৈশাখে ওদের সাথে আমন্ত্রিত হয়ে ওদের সাথে অংশগ্রহণ করে। তাহলে দেখা যায় যে সাংস্কৃতিক যে বৈচিত্র্যের ধারণা থেকে আমরা এসব জানতে পারলাম। এসব পার্থক্য অতিক্রম করে মানবিক মূল্যবোধে সব ধর্ম, ভাষা, পেশার, হ্যাঁ, মানুষ শান্তিতে সম্প্রীতিতে বাস করতে পারে। এটাই সব ধর্মের মূল শিক্ষা। এটাই হচ্ছে সকল ধর্মের মূল শিক্ষা। এখানে আমরা সকল ধর্মের লোক একসাথে বাস করি, আমরা সবাই মিলেমিশে সবার অনুষ্ঠানে আমরা একসাথে আনন্দ উপভোগ করব। বাংলার সাধারণ মানুষ আজীবন এই জীবন সাধনায় করছে। হ্যাঁ, বাংলাদেশে এসব হাজার বছর ধরে এই জিনিসটা আমরা দেখে আসছি। ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। ভাষার ক্ষেত্রে সাংস্কৃতিক যে বৈচিত্র্য সেটা আমরা এখন জানব। ভাষা বিচারে সাংস্কৃতিক যে বৈচিত্র্য ভাষার বিচারে সেটা আমরা এখন জানব। ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। বাংলাদেশের অধিকাংশ বাংলা ভাষায় কথা বলে। এর বাইরে বাংলাদেশের কিছু সংখ্যক অধিবাসী আছেন যাদের ভাষা বাংলা নয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। কিছু সংখ্যক অধিবাসী আছেন যাদের বাংলা মানে যাদের ভাষা কিন্তু বাংলা নয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। চাকমা, মারমা, গারো, খাসিয়া, মণিপুরি, সাঁওতাল, এমনি সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে। এইভাবে ভাষার দিক থেকে এদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়। আমরা সবাই তো বাংলাদেশে বাস করি বলে সবাই তো বাংলা ভাষায় কথা বলি না। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, চাকমারা চাকমা ভাষায়, মারমারা মারমা ভাষায়, গারোয়া তাদের ভাষা, খাসিয়া রয়েছে, মণিপুরি রয়েছে, সাঁওতাল রয়েছে। এদের ভাষা হচ্ছে ভিন্ন ভিন্ন রকম। তাহলে ভাষার দিক থেকে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় এভাবে। এক এক জাতির ভাষা এক এক ধরনের, যদিও সবাই বাংলাদেশে আছি। এদেশের মানুষের প্রধান ভাষা বাংলা হলেও এই ভাষার মধ্যে দিনে দিনে অনেক ভাষার মিশ্রণ ঘটে গেছে। হাজার বছর ধরে নানান জাতির মানুষ এসেছে বাংলাদেশে। তাদের ভাষার প্রভাব পড়েছে বাংলা ভাষায়। তাই বাংলা ভাষার খোঁজ করলে পাওয়া যায় অস্ট্রিক, দ্রাবিড়, সংস্কৃত, পালি, আরবি, ফার্সি, পর্তুগিজ সহ
অনেক বিদেশি ভাষার সংমিশ্রণ। বাংলাদেশের নিজস্ব ভাষাটা কিন্তু একেবারে ওখানে ভিতর নেই, বিভিন্ন ভাষার সংমিশ্রণে কিন্তু এই বাংলা ভাষা। যেমন এই ভাষায় কিন্তু অনেক ধরনের ভাষা অ্যাড হয়েছে, যেমন দ্রাবিড়, অস্ট্রিক, সংস্কৃত, পালি, আরবি, ফার্সি, পর্তুগিজ, হ্যাঁ, এরকম বিদেশি ভাষাগুলোর সংমিশ্রণ। কারণ বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অনেক ধরনের লোক আমাদের দেশে এসেছে, তাই। আচ্ছা, তাহলে আমরা সবাই বাংলাদেশে বাস করলেও আমাদের সকলের ভাষা বাংলা নয়, আমরা এটা জানতে পারলাম। এখানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো রয়েছে, তাদের বিভিন্ন গোষ্ঠীর ভাষা বিভিন্ন রকমের, চাকমা, মারমা, হ্যাঁ, তারপর হচ্ছে গারো, আর খাসিয়া, মণিপুরি, সাঁওতাল ইত্যাদি। ওদের বিভিন্ন ধরনের ভাষা বিভিন্ন। আর তাছাড়া বাংলা ভাষা এক নিজস্বতা বলতে তেমন কোনো কিছু নেই, বিভিন্ন ভাষার সংমিশ্রণে বাংলা ভাষা একত্রিত, বাংলা ভাষায় সংমিশ্রণ ঘটেছে। তাহলে সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। সম্প্রদায় বিভিন্ন যে লোক আমরা বাস করি সাম্প্রদায়িক ভিত্তিতে, তাহলে সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্যটা আমরা একটু পড়ব। সম্প্রদায় বিচারে সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। আমরা জানতে পারবো ধর্ম ভাষার মতো সম্প্রদায়ের দিক থেকেও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়। ধর্মের ক্ষেত্রে বিভিন্ন ধর্মের লোক এখানে বাস করে, আমরা একটা জানতে পারলাম। ভাষার ক্ষেত্রে বাংলাদেশে যদিও সবাই বাঙালি, আমরা এক একজন এক এক ভাষায় কথা বলি। এখন আমরা সম্প্রদায়ের ক্ষেত্রে বৈচিত্র্যটা দেখব। এদেশের ধর্ম সম্প্রদায় ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও প্রত্যেকে আলাদা সামাজিক জীবন কি করে, জীবনযাপন পদ্ধতি রয়েছে। সামাজিক আচার অনুষ্ঠান প্রথা পালনে এক এক সম্প্রদায়ের এক এক ধরনের রীতি রয়েছে। সম্প্রদায় সমূহের প্রত্যেকের মধ্যে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বিয়ের অনুষ্ঠান, নিয়মকানুন পালনে রয়েছে ভিন্নতা। এভাবে বিভিন্ন সম্প্রদায়ের জীবনচারণের মধ্যে এদেশের নানান সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, আমাদের এখানে যেমন তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, ওদের বিয়ের যে ধরন, বিয়ের যে অনুষ্ঠান, সেগুলো সম্পূর্ণ আমাদের থেকে অনেক ভিন্ন। ওদের মধ্যেও তো ভিন্নতা আছে। চাকমাদের এক ধরনের স্টাইল, মারমাদের বিয়ের ধরন এক ধরনের, গারোদের এক ধরনের, এরকম। আমাদের মুসলমানদের এক ধরনের, আবার হিন্দুদের এক ধরনের, আবার খ্রিস্টান ধর্মের আচরণ বিয়ের অনুষ্ঠান এক ধরনের, হ্যাঁ, তোমার যে বৌদ্ধ ধর্মের ওদের অন্য ধরনের। তাহলে আমাদের এখানে যদিও এক সম্প্রদায়ের এক এক ধরনের রীতি রয়েছে, আলাদা আলাদা সামাজিক জীবনযাপন রয়েছে, শুধু নট অনলি বিয়ের অনুষ্ঠান, সব কিছু সামাজিক জীবনযাপন, রীতি নীতি সব কিছু কি অন্যরকম, আলাদা আলাদা এক এক ধরনের, মানে নানান সাংস্কৃতিক বৈচিত্র্য এখানে লক্ষ্য করা যায়, ভিন্নতা রয়েছে। তাহলে বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ আমরা এখন জানতে পারবো যে বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণটা কি। বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যার যার সাংস্কৃতিক আলাদা পরিচয় ধরে রাখতে পারে না। সংস্কৃতিতে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের গণ্ডিতে বেঁধে রাখা যায় না। পাশাপাশি চলতে গিয়ে এক সংস্কৃতির আরেক সংস্কৃতিতে প্রভাবিত হয়ে গেছে। হ্যাঁ, আগে দেখা যেত যে আমাদের দেশে পয়লা বৈশাখটা বেশি উৎসব পালন করা হতো তোমার পাহাড়িরা, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো। এখন কিন্তু এটা সবার মধ্যে ঢুকে গেছে, সবাই পয়লা বৈশাখকে নিয়ে এখন অনেক বেশি, আগের চেয়ে অনেক বেশি উৎসব মুখর একটা দিন সবাই উপভোগ করে। এইভাবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক মিশ্রণ ঘটতে থাকে।
এই মিশ্রণ ঘটে ভাষা, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, নানা উৎসব অনুষ্ঠান, এমনকি ধর্ম পালনেও। আমাদের খাবার দাবারেও সংস্কৃতিতে বৈচিত্র্য এসেছে। তারপর তোমার পোশাক পরিচ্ছদেও এসেছে। হ্যাঁ, তারপর বিভিন্ন উৎসব পালনে আমরা বৈচিত্র্য দেখতে পাই। বাংলাদেশের সংস্কৃতিতে নানা ধর্ম সম্প্রদায়ের সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। এমনকি এমনই করে বিভিন্ন মিশ্রণের মধ্যে দিয়ে দেশের যে সংস্কৃতি আমরা লক্ষ্য করি তাকে এক বাক্যে বলতে পারি বাংলাদেশের সংস্কৃতি। মানে আমাদের বাঙালিরা আমরা যা করি, যা খাই, যা যেভাবে জীবনযাপন করি, যে রীতিনীতি অনুসরণ করি, সেটাকে আমরা কি বলি? বাংলাদেশের সংস্কৃতি। তাহলে আজকে আমরা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে অনেক কিছুই জানতে পারলাম। যেমন সাংস্কৃতিক বৈচিত্র্যে যে ধর্মের অনুসারী ধর্মের দিক দিয়ে যে আমাদের বিভিন্ন রকম বিভিন্ন ধর্মের লোক এখানে বাস করে, বিভিন্ন ধর্ম পালন করে, সেটা আমরা জানতে পারলাম। তারপর এখানে আমরা জানতে পারলাম যে তারপর আমাদের যদিও সবাই বাংলাদেশে বাস করে, আমরা একে ধর্মের লোক এখানে নাই, বিভিন্ন ধর্মের লোক এখানে আছে। এক এক ধর্মের লোক তাদের ধর্ম উৎসবগুলোতে অন্য ধর্মের লোকদের কি নিমন্ত্রণ করছে, ওরা যাচ্ছে, একসাথে ওরা অনুষ্ঠান পালন করছে। তাহলে ভাষা বিচারে যদিও সবাই আমরা বাংলাদেশে বাস করি, কিন্তু আমাদের সবার ভাষা একই রকম না। আমাদের ভাষার মধ্যে বৈচিত্র্য রয়েছে। হ্যাঁ, আমাদের ভাষা একই রকম না। আমরা বিভিন্ন ভাষায় এখানে কথা বলছি। চাকমার এক ধরনের ভাষায় কথা বলছে, মারমার এক ধরনের ভাষায় কথা বলছে, সাঁওতালরা, গারোরা বিভিন্নজন বিভিন্ন ভাষায় কথা বলছে। এবং এমন কি যে আমরা শুধু যে বাংলা ভাষায় কথা বলি তা না, যদিও আমাদের ভাষার নাম বাংলা, এই বাংলা ভাষার ভিতরে বিভিন্ন ধরনের ভাষা ঢুকে গেছে। যেহেতু বছরের পর বছর বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের বিভিন্ন দেশ থেকে এদেশে বাণিজ্যর উদ্দেশ্যে বলো, হ্যাঁ, এখানে বিভিন্নভাবে ওরা ব্যবসায়ের উদ্দেশ্যে ওরা এখানে এসেছে, সেজন্য ওদের ভাষাগুলো আমাদের ভাষাতে ঢুকে গেছে। যেমন অস্ট্রিক, হ্যাঁ, দ্রাবিড় সংস্কৃতি, পালি, আরবি, ফার্সি, পর্তুগিজ, অনেক বিদেশি ভাষার সংমিশ্রণ আমাদের ভাষায় ঘটেছে। তাহলে ভাষার ক্ষেত্রেও কিন্তু এখানে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। তারপর সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য, এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে বাস করে, তাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, নিয়মকানুন অনেক পার্থক্য। তাহলে সম্প্রদায় বিচারেও কিন্তু আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়। তারপর বিচিত্র সাংস্কৃতিক সংমিশ্রণ, যেমন বাংলাদেশের বিচিত্র রকম সাংস্কৃতিক সংমিশ্রণ দেখা যায়। বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে পালন করা হয়, বিভিন্ন ধর্মের লোক, তারপর খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, নানা উৎসব, এমন কি ধর্মও পালন করে। সংস্কৃতে নানা সম্প্রদায়ের এখানে সংমিশ্রণ ঘটেছে। বিভিন্ন মিশ্রণের মধ্যে দিয়ে দেশের সংস্কৃতি আমরা লক্ষ্য করি। ঠিক আছে, এখানে আবার এক সংস্কৃতির অন্য সংস্কৃতিতে ঢুকে গেছে। হ্যাঁ, সবাই একজন আরেকজনকে এখানে কি করছে? অনুসরণ করছে। এরকম সব কিছুতে আমরা বিচিত্র সাংস্কৃতিক সংমিশ্রণ আমরা এখানে দেখতে পাই। তাহলে সবাই ভালো করে, আমি নেক্সট দিন তোমাদেরকে সাংস্কৃতিক চ্যাপ্টারটা বাকিগুলো পড়িয়ে দিব। বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি কেমন, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি কেমন, অর্থনৈতিক জীবন ভিত্তিক গ্রামের মানুষের এক ধরনের সংস্কৃতি, আবার শহরের মানুষ অন্য ধরনের বিনোদনমূলক, উৎসবমূলক ভিত্তিক সংস্কৃতি পালন করে। হ্যাঁ, শহরের সংস্কৃতি এক ধরনের, গ্রামের সংস্কৃতি এক ধরনের। তারপর হচ্ছে তোমার লোক সংস্কৃতি কী সেটা একটু বুঝিয়ে দিব। হ্যাঁ, লোক সংস্কৃতির ধারণা, তারপর বিভিন্ন ধরনের সংস্কৃতি, বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর যে সংস্কৃতি সেটা ও বুঝিয়ে দিব। তাহলে তোমাদের আজকের পড়া থাকবে ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে কী ধরনের প্রভাব ফেলেছে। আমরা একটু সবাই বইটা লিখব, ধর্ম সংস্কৃতিতে ভাষার প্রভাব। আমরা আজকে যেগুলো পড়েছি,
তখন সবাই লিখবো, বলতে একটু বলছি না। ধর্ম ও ভাষার ক্ষেত্রে আমাদের সংস্কৃতিতে আমাদের সংস্কৃতিতে কি প্রভাব, আমাদের সংস্কৃতিতে ধর্ম ভাষায় আমাদের সংস্কৃতির প্রভাব, আমাদের সংস্কৃতির একটা কালি শেষ হয়ে গেছে, তোমরা লিখে নাও মুখে, আমাদের সংস্কৃতির প্রভাব, ধর্ম ও ভাষার ক্ষেত্রে যে আমাদের সংস্কৃতির প্রভাব। হ্যাঁ, আমরা কি কি প্রভাব লক্ষ্য করি তোমরা সেটাই লিখো। মার্কারটা ঠিক করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা একটু পড়াশোনা করবে, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। ঠিক আছে, ভালো থেকো। ওকে, আল্লাহ হাফিজ।